আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকে আমি শুরু করি তাহলে। সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 3, সেটা দিয়ে আমরা ক্লাস শুরু করব। এই এক্সপেরিমেন্ট নাম্বারটা 3 হচ্ছে গিয়ে, আমরা স্লাইডে যাই বেটার। আমরা 3 নম্বর এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে আহ, কি বলে হচ্ছে যে আমাদের STM32 এফ সিরিজের যে মাইক্রোকন্ট্রোলারটা আছে, সেখানে অনেকগুলো টাইমার আছে, 10টার বেশি, মনে নেই সংখ্যাটা। 10 12টা থাকতো, 12 13টা, যাই হোক, 10টার বেশি আছে, সংখ্যাটা আমার তো মনে পড়ছে না। এখানে টাইমার 2 নিয়ে প্রোগ্রাম করবো। টাইমার 1 থেকে 5 পর্যন্ত টাইমার গুলো আসলে জেনারেল পারপাস টাইমার। বাকিগুলো কিছু স্পেশাল ইয়ে আছে, অ্যাক্টিভিটিস আছে, সেটা আমরা এখন ব্যবহার করছি না। আপাতত জেনারেল পারপাস টাইমারের মধ্যে থেকে টাইমার নাম্বার 2 কে প্রোগ্রাম করবো এবং রেজিস্টার লেভেলে কোড করবো। এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের প্রথম যে এক্সপেরিমেন্টটা ছিল সেখানে আমরা HAL দিয়ে একটা, HAL মানে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেভেলে একটা যে অনবোর্ড যেটা এলইডি আছে সেটাকে ব্লিঙ্ক করেছিলাম, কন্ট্রোল করেছিলাম। ছোট কথা সোজা বাংলায় বলতে গেলে সেটা হচ্ছে যে একটা পোর্টের একটা পিনকে আমরা কন্ট্রোল করতে পেরেছিলাম, অন অফ করতে পেরেছিলাম। সুতরাং আমরা সেটা করেছিলাম কি, HAL দিয়ে। সেখানে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে পোর্টকে কন্ট্রোল করা এবং একটা ডিলে ফাংশন ছিল। দুটোই আসলে আমরা লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছি। যে ডেভেলপমেন্ট আইডি ছিল, সেই আইডি লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছি। আমরা সেকেন্ড এক্সপেরিমেন্টে করেছি হচ্ছে যে ওই পোর্ট কন্ট্রোলের পার্টটুকু আর আইডি ব্যবহার করিনি। এটা না করে আমরা সরাসরি চলে গেছি হচ্ছে রেজিস্টার লেভেলে পোর্ট করেছি সেটাকে। আর ডিলের পরিবর্তেও আমরা খুব ভালো কাজ করিনি সেখানে। সেখানে একটা আসলে ইনফাইনাইট না, একটা বড় নাম্বারের একটা ফর লুপ ব্যবহার করেছিলাম ডিলে তৈরি করার জন্য। হ্যাঁ। তো এখন আসলে ওই প্রথম যে ইটা ছিল, আমাদের কোডটা ছিল এক্সপেরিমেন্ট নাম্বার 1, যেখানে হচ্ছে একটা ডিলে ফাংশন ছিল। সেই ডিলে ফাংশনটার মতনই একটা কিছু করব, বাট এখানে আমরা ইউজ করবো হচ্ছে একটা বিল্ড ইন টাইমার এই কাজটার জন্য। আমরা 1 সেকেন্ড মেথড করবো, সরি টার্গেট। আচ্ছা, এটা আগের মতনই সবকিছু। এই যে পাওয়ার এলইডি নিয়ে একটু কথা বলি। আমি বোধহয় আগে দুটো ভিডিওতে বলেছিলাম যে পাওয়ার এলইডির বিভিন্ন স্ট্যাটাস আছে। গ্রিন শব্দটা ভুল করে বলেছিলাম, গ্রিন লাইন এখানে আসলে নাই। হ্যাঁ, এটা ওই যে এসটি লিঙ্কে ছিল, এসটি লিঙ্কের সাথে গুলিয়ে ফেলেছিলাম ভুল করে আর কি। এসটি লিঙ্কে এটা দুটো এলইডি ছিল স্ট্যাটাস দেখার জন্য। এখানে একটাই আছে পাওয়ার, তবে তবে এটা পাওয়ারের ব্লিঙ্ক এবং স্টেবল, এই দুটার অর্থ আলাদা আর কি। পাওয়ারটা যদি স্টেবল থাকে তাহলে এটা আমরা মানে ওয়ার্কিং মোডে আছে আর কি, অন্য কোনো বোর্ডে ঠিক মতো পাওয়ার পেয়েছে আর কি, বোঝা যায়। আচ্ছা, এই প্রজেক্ট সেট আপটা সব আগের মতো, সুতরাং এটা নিয়ে আমাদের বেশি কথা বলাটা ঠিক না। সময় নষ্ট। এই সব আগের মতো। যে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। হ্যাঁ, এটা এটা যদি দরকার পড়ে রিলোকেট রিলোকেট করা work space কে। আচ্ছা, আমরা এখানে গেলাম না, সব আগের মতো, সব আগের মতো। এটা কিন্তু যে আমরা ভুল না করি কেমন, এটা খুব গুরুত্বপূর্ণ। নো ডিবাগ করলে কিন্তু খুব ঝামেলা করবে। হ্যাঁ, অনেক মানে আমরা সাফার করেছি, তো সেজন্য বারবার তোমাদেরকে কথা বলে দিচ্ছি। এনিওয়ে, তারপর আসলাম ফাইল, হয়ে গেল। ডিলিট কোড, এই যে আমাদের কোড লেখার জায়গায় শুরু হলো। ওকে, ফাইল। তাহলে আমরা টাইমারটা ব্যবহার করবো, তাই না? এখন আমরা যাত্রা শুরু করব টাইমার দিয়ে। আমরা কোনটা টাইমার ব্যবহার করবো? টাইমার 2। তো আমার আগের কোডটা থাক। আহ, কি বলে হচ্ছে যে আমরা আগের কোডটা মানে হচ্ছে এলইডি ব্লিঙ্কিং এর যে পার্টটা ছিল সেটা আমি আর রাখছি, মানে সেটা যেমনটা ছিল সেভাবেই থাকবে। আমরা শুধু কোডটাকে মডিফাই করব ডিলে ফাংশনের পরিবর্তে, অথবা যেটা একটা ফর লুপ ব্যবহার করেছিলাম ডিলে হিসাবে কাজ করার জন্য, সেই অংশটুকুর পরিবর্তে এখানে রেজিস্টার লেভেলে আমরা ডিলে তৈরি করবো। রেজিস্টার লেভেলে কোড করে আহ, একটা টাইমারকে প্রোগ্রাম করব এবং সেই টাইমারটা এখানে একটা ডিলে হিসেবে কাজ করবে, মানে কাউন্ট করবে সোজা কথা। হ্যাঁ, একটা নির্দিষ্ট আহ, আহ, সংখ্যা পর্যন্ত কাউন্ট করবে, যেটা কাউন্ট করলে 1 সেকেন্ডের ডিলে সমান হয় মোটামুটি। সেটা আমরা একটা করব। ওকে। তো ক্লক সোর্স সেট আপ আগের মতনই। এটা আমি আর কথা বলছি না, এটা আমি আগে কথা বলেছি যে কিভাবে এটা ডিফল্ট ক্লকে থাকে, তাই না? এটা অলরেডি বলা হয়েছে, এটা নিয়ে আর কথা বলছি না। এটা পুরাতন স্লাইডেরই, দরকার নাই।
আহ, এটা বলছি না, এটা বলছি না, এটা ডিফল্ট ক্লক সেট আপ আগের মতনই। আচ্ছা, আচ্ছা, এইখানে আমরা একটা নতুন এটা এটা আগে যে কোডটা ছিল ওই যে বিট সেট রিসেট রেজিস্টার, সেটা দিয়েও করা যেত। এটা আরেকটা ওয়ে, যেহেতু আমি সেটা দেখালাম আর কি, জাস্ট হচ্ছে হ্যাঁ। এটা পুরো যেটা খুশি ব্যবহার করতে পারো, আর অনেক উপায় আছে ধারণা দেওয়ার জন্য। আমরা আগে ব্যবহার করেছিলাম হচ্ছে যে বিট সেট সেট রিসেট রেজিস্টারটা, জিপিআইএসসি। এখন আমরা জিপিআইএসসি এটা আউটপুট ডাটা রেজিস্টারটা ব্যবহার করবো। আউটপুট ডাটা রেজিস্টার ব্যবহার করার জন্য খুবই সামান্য কাজ। সেটা প্রথমে হচ্ছে এটার অফসেটটা নিয়ে নেবো। অফসেট হচ্ছে 0C। তার মানে হচ্ছে আমাকে আরেকটা রেজিস্টারের মানে রেজিস্টার টাইপের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, সোজা কথা। আরেকটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল তৈরি করতে হবে, যে পয়েন্টারটা জিও জিপিআইও সি এর বেস অ্যাড্রেসের সাথে 0C যোগ করলে যে লোকেশনটা হয়, সেই লোকেশনে মেমোরিকে অ্যাড্রেস করবে, কারণ আমাদের পুরো কাজটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও। হ্যাঁ, সুতরাং আমরা আসলে মেমোরিকে অ্যাড্রেস করতেছি। সো এখানে জিপিআইওসি যে পোর্টটা আছে, সেই পোর্টের বেস অ্যাড্রেস, এই বেস অ্যাড্রেসের সাথে ওডিআর এর যে অফসেটটা, সেটা যোগ করলে আমরা এটা পাবো। সেই কাজটা করে ফেলি। এই যে আগে দেখো সব এখানে ছিল, জিপিআইওসির সাথে আমরা যে দুটো ব্যবহার করেছিলাম, সিআরএইচ এবং এই যে বিট সেট রিসেট রেজিস্টার, এটার সাথে কি করলাম? কিছুই না, জিপিআইওসি বেস ছিল, তার সাথে 0C। 0C এটা হচ্ছে অফসেট অ্যাড্রেস, সেটা আমরা এটা ইয়ে করে দিলাম। তার মানে এখন হচ্ছে আমরা আহ, এই এটা একটা মানে ওয়ান টাইপ একটা মেমোরি লোকেশন আসলে। এই যে জিপিআইওএস একটা মেমোরি লোকেশন, এবং এই মেমোরি লোকেশনটা হচ্ছে এই অ্যাড্রেসকে ডিফাইন করছে। তো এবং এই মেমোরি লোকেশনে যে কোনো অপারেশন করি, তাহলে সেটা আসলে ওই মেমোরি লোকেশনের কোনো একটা বিটকে সেট কিছু একটা করবে, এবং আমরা আসলে মেমোরি ম্যাপ আইওর যে অবজেক্টিভ, সেটা আমাদের পূরণ হবে। আচ্ছা, এখন টাইমার টু এর প্রসেস গুলো সে আগের মতো, টাইমার টু এর বাসটা খুঁজে বের করবো, তাই না? তো আমি আর ওইটা ডেটা শিট এটা ব্যবহার করিনি, কারণ ওই ডায়াগ্রামটা অনেক বড়। এটাকে কপি পেস্ট করতে গেলে এত ছোট হয়ে যায়, পড়া যায় না। ফার্স্ট বড় স্ক্রিন দেখা গেলে তো এটা রেজলিউশনের কারণে দেখতে খুব খারাপ লাগে, বা পড়াও যায় না আসলে, পাঠযোগ্য হয় না। তো আমরা হচ্ছে রেফারেন্স প্যানেলের অংশটুকু ব্যবহার করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এপিবি ওয়ান এর সাথে কানেক্টেড, তাই না? টাইমার গুলো সব হচ্ছে এপিবি ওয়ান এর সাথে কানেক্টেড। এটা হচ্ছে গেল কই, গেল কই। এই যে দেখো টাইমার গুলো আছে, অনেক টাইমার আছে। এখানে কয়টা লাগছে? 1 2 3 4 7টা পর্যন্ত টাইমার ওখানে আরো আছে। এটা বেশি দেখতে হবে ওখানে করে। তারপরে এখান থেকে দ্বিতীয় টাইমারটা ব্যবহার করবো, এটা সংক্ষেপে লেখা TIM2। তাহলে জিপিআইওসি পার্টটা ছিল এটা ওয়ান, এটা ছিল টু। তাহলে আমরা জিপিআইওসির জন্য APB2 যেভাবে কনফিগার করেছিলাম, একইভাবে আমরা এখন এটাকে কনফিগার করবো। কি বলে হচ্ছে যে আহ, এই বাসটা। হ্যাঁ, আগে ছিল এপিবি টু বাস, এটা ছিল জিপিআইও সি এর জন্য। এখন এপিবি বাস ওয়ান, এটা হবে হচ্ছে টাইমার টু এর জন্য। একই পদ্ধতি, আগের মতনই। তো আচ্ছা, এরপরে আমরা যদি একটু ক্লকটা দেখি, ক্লকের ফ্লো ডায়াগ্রামটা, আমাদের সব যেহেতু ক্লক নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এটা ডিফল্ট রেখেছি, তাই না? আমরা তো চেঞ্জ করি নাই। চেঞ্জ না করলে এটা ছিল হচ্ছে HSI। HSI টা এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই থেকে রাস্তা হচ্ছে এইটা। এখন এটা এই যে এটা করে যেখানে গেল, ওকে, এখানে দুটো বাটন ছিল সুইচ করার জন্য আমাকে। আচ্ছা, এইখানে দেখো কিছু স্কেলার আছে। হ্যাঁ, আমরা চাইলে এখানে কিন্তু এই ফ্রিকোয়েন্সিকে মানে এটা বাড়াতে বা কমাতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। এটা যেমন ডিভিশন করা যেতে পারে, বা আবার মাল্টিপ্লাই করতে পারি, দুটোই করা যেতে পারে আর কি। তো এটা দুই দফায়, মানে এটাকে একটা হচ্ছে কমনলি পুরো বাসকে, এটা 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 ডিভিশনের জন্য অবশ্যই এটা পার্ট। আর পিএলএল এ যদি থাকতো, পিএলএল কোথায় আছে, যে পিএলএল এটা মাল্টিপ্লাই করা যায়। হ্যাঁ, তার মানে এটাকে দুই দফায় প্রি স্কেলিং করতে পারি। হ্যাঁ, এবং ফাইনালি এই যে এইটা দেখো, এইখানে যে একটা হলো মানে কমন যেটা প্রি স্কেলিং, সেটা বিভিন্ন এপিবি 2 তে গিয়েছে বা অন্য জায়গায় গিয়েছে। কিন্তু APB1 এর জন্য দুটো অপশন আছে। হ্যাঁ, এইটার ফার্স্ট টাইম প্রি স্কেলিং করার পরেও দেখো, এই যে ফার্স্ট টাইম প্রি স্কেলিং করার পরে আমরা পাচ্ছি না, রাইট? হ্যাঁ, তার মানে হচ্ছে এটা যদি ফার্স্ট টাইম প্রি স্কেলিং করি, মানে এটা যাচ্ছে 2 তে। আর ওয়ানে যাওয়ার জন্য কিন্তু দুই দফা স্কেলিং এর সুযোগ আছে, প্রি স্কেলিং করার সুযোগ আছে। যে এইটা একবার, এটা একবার, দুই দফা প্রি স্কেলিং করতে পারি, করার পরে এটা গেছে দেখো যেখানে এসছে APB1।
এনিওয়ে আমরা কোনো প্রি স্কেলিং করবো না, এটা ডিফল্ট যে ভ্যালু আছে সেটা রেখে দিয়েছি, এখানে আমরা হাত দিইনি, আমরা জাস্ট বললাম যে এখানে প্রি স্কেলিং করার সুযোগ আছে, কারণ এটা 8 মেগাহার্জ আছে। আমরা গত ইসে দেখেছিলাম যে ওই যে আমরা যখন ওই যে সি পোর্টকে বিভিন্ন মোডে কনফিগার করছিলাম, আউটপুট মোডে, এটা অনেকগুলো অপশন ছিল তাই না, একটা ছিল 2 মেগাহার্জ, একটা ছিল 10 মেগাহার্জ, আর একটা মধ্যে 50 মেগাহার্জ, তিনটা মেগাহার্জ ছিল। এখন এখন ধরো যে আমরা যদি এইটা 8 মেগাহার্জ আছে তাই না, 8 মেগাহার্জ আছে, আমরা এখন আহ আচ্ছা এটা তো অবশ্যই এপিবি 1-এ, এই যে এটা, এই জায়গাটা এপিবি 2-তে, এই যে এটা। তার মানে আমরা যখন এখানে বিভিন্ন পোর্টে যাচ্ছিল, আহ এখান থেকে বিভিন্ন পোর্টে যাবে, তো সেক্ষেত্রে উচিত ছিল হচ্ছে 8 মেগাহার্জ কে 8 ডিভিশন করা তাই না, 8 ডিভিশন করলে কত হতো, বা 4 ডিভিশন করলে 2 মেগাহার্জ হচ্ছে। তো 2 মেগাহার্জ করলে এটা সেফ ছিল, কারণ আউটপুট পোর্ট যদি আমরা 2 মেগাহার্জ বলি তাহলে সর্বোচ্চ এটা 2 মেগাহার্জ অপারেট করতে পারে। আর এখানে স্পেস স্কেলিং করার পরে আমরা হচ্ছে এপিবি 1-এ পাঠাই, এপিবি 2-এ এটাকে স্কেলিং করতে পারতাম চাইলে, সেটা করি নাই আসলে। 8 মেগাহার্জ ছিল, তার কারণ হচ্ছে যে আমাদের ডিলেটা ছিল অনেক বড়, যার ফলে এটা আসলে 8 মেগাহার্জে কোনোদিনই অপারেট করবে না। আচ্ছা, okay, এটা করি নাই। তো আহ, একইভাবে এই যে টাইমারে টাইমারে যাওয়ার জন্য এখানে যে এটা এটা হচ্ছে অনেক জায়গায় যাবে আর কি, যে টাইমারে গিয়েছে, যে টাইমারে, যে টাইমার 2, দেখো টাইমার 2 3 4 5 6 7 8 1 13 14, অনেকগুলো টাইমার আছে তাই না? আমরা 2-কে ব্যবহার করবো, টাইমার 2-কে। তো এখানেও কুইজ স্ক্যানিং করার সুযোগ আছে, এখানে কুইজ স্ক্যানিং করার সুযোগ আছে, কিন্তু এইটা হচ্ছে গিয়ে উম, এটা হচ্ছে টাইমার 2-এর স্পেস স্কেলিং। হ্যাঁ, আমরা আসলে টাইমার 2-এর ভিতরে গিয়ে আবার প্রি স্কেলিং করতে পারি, সেটা আমরা করব, এটা করব। তার মানে বাসের মধ্যে একবার প্রি স্কেলিং করা যায়, আবার কি টাইমার 2-এর ভিতরে প্রি স্কেলিং করা যায়। দুই জায়গায় এটাকে প্রি স্কেলিং করার সুযোগ আছে। তা আমরা হচ্ছে বাসেরটা করি নাই, আমরা হচ্ছে টাইমার ভিতরে এটা করবো, এই জায়গা পার্টটা করে। আহ, আচ্ছা তাহলে আমরা, আচ্ছা আমরা যদি হ্যাঁ ওকে, এটা আমরা আহ, 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 আমরা যেরকম খুঁজে বের করতে হবে গত ক্লাসের মতো, আমরা এখন খুঁজে বের করবো কি, যে এটা তো ক্লকের মধ্যে আছে তাই না, আমাদেরকে এই ক্লকটা কনফিগার করতে হবে, এপিবি 1-এর জন্য ক্লকটাকে কনফিগার করতে হবে। এবং সেটা কি উদ্দেশ্যে, টাইমার 2-এর জন্য। তো আমি একটা প্রম্পট দিলাম, এটা চ্যাট জিপিটি একটা প্রম্পট, এটা এই প্রম্পটের এগেনস্টে রেসপন্সটা এটা আসলো, দেখো যে আরসিসি এপিবি 1 ইএনআর, আগেরটা ছিল কি, আমরা গত ক্লাসে দেখেছি এপিবি 2 ইএনআর, আর এটা হচ্ছে এপিবি 1 ইএনআর। তার মানে এই টাইপের একটা আমাকে বানাতে হবে রেজিস্টারের জন্য, আরেকটা পয়েন্টার কনস্ট্যান্ট, বা পয়েন্টার মানে একটা কনস্ট্যান্ট বানাবো যেটা আলটিমেটলি একটা মেমোরিকে পয়েন্ট করবে আর কি, ভ্যারিয়েবল তৈরি করবে। ওকে, কোথায় পাবো? হ্যাঁ, এই যে মেমোরি ম্যাপটা চলে যায়, এটা হচ্ছে আরসিসি ক্লক, এই যে আরসিসি ক্লকে এটা একটা বেস অ্যাড্রেস ছিল, এটা আমরা আগে পেয়েছি। কোথা থেকে, আমি আর ডেটা শিট ব্যবহার করছি না, সরাসরি রেফারেন্স ব্যবহার করছি, এটা পেলাম। তারপরে আসছে হচ্ছে এই যে বেস অ্যাড্রেস, এটা বেস অ্যাড্রেস কত, 1C, এটার বেস অ্যাড্রেস হচ্ছে 1C, তার মানে হচ্ছে এই যে আরসিসি যে, সরি, অফসেট অ্যাড্রেস হচ্ছে 1C, এটার অফসেট অ্যাড্রেস হচ্ছে 1C, আর এটা বেস অ্যাড্রেস হচ্ছে আমরা আগে পেয়েছি, এই যে এখান থেকে পেয়েছি বেস অ্যাড্রেস কত, এই যে স্টার্ট হয়েছে 4002 1 তিনটা জিরো। তাহলে এইটার সাথে যদি আমরা এটার অফসেটটা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাবো কার অ্যাড্রেস, এটার অ্যাড্রেস পেয়ে যাবো। তাহলে এটার অ্যাড্রেস একটা আমরা কনস্ট্যান্ট রেখে দিই একটা পয়েন্টার আকারে। হ্যাঁ, এই যে এটা করে দিলাম। তারপর আগে ছিল এপিবি 2, এটা আরসিসি বেস অ্যাড্রেসের সাথে আগের যেটা ছিল এটা আসলে উপরের পার্টটা হচ্ছে জিপিআইও এর জন্য লাগছে, আর নিচের পার্টটা হচ্ছে আমাদের টাইমারের জন্য লাগবে, এই যে 1C, এটা 1C পেলাম না, দেখো 1C, 1C, এই 1C-টা এখানে দিয়েছি, তার মানে হচ্ছে এখন এটা তাকে অ্যাড্রেস করছে, পয়েন্ট করছে এপিবি 1 ইএনআর রেজিস্টারকে পয়েন্ট করছে। ফাইন। আচ্ছা এরপরে, আচ্ছা এখন আমরা এখানে কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে টাইমার 2-কে এনাবল করতে হবে। টাইমার 2-কে এনাবল করার জন্য 0 নম্বর পিন লেখা আছে, এটা যদি আমরা 1 দিই তাহলে এটা এনাবল হবে। তাহলে টাইমার 2 এর যে আমরা অ্যাড্রেসটা পেয়ে গেছি, এটাকে জাস্ট এনাবল করবো এখন, কাজটা শেষ করে ফেলি। এই যে আগে এটাকে এনাবল করেছিলাম, এটা এটা ছিল হচ্ছে 4 নম্বরে, এটা হচ্ছে 0 নম্বরে। তাহলে 1 যদি 0 নম্বরে আমরা পুশ করতে পারি লেফট শিফট করে, এবং সেটা হচ্ছে যদি অর করি, হ্যাঁ, অর মাস্কিং করি, তার মানে কি, এই যে রেজিস্টার মানে হচ্ছে রেজিস্টারটা, এই যেটাকে অ্যাড্রেস করেছে এইটাকে, এটা 0 বিটটা না, 0 বিটটা, রাইট, 0 বিটটা এটা 1 হয়ে যাবে, এই 0 বিট, এটা 0 বিটটা 1 হয়ে যাবে। 1 হয়ে যাওয়া মানে হচ্ছে আমার হচ্ছে টাইমার 2 এনাবল হয়ে গেল, ফাইন, কাজ অনেক দূর এগিয়ে গেল।
এবার যাব হচ্ছে বাস টাসের সাথে কানেক্টেড হয়ে গেছে, এবার টাইমার কি নিয়ে আমরা কাজ করবো, টাইমার টু কি কি কাজ করবো। টাইমার টু এর বেস অ্যাড্রেসটা বের করতে হবে। পদ্ধতিগুলো সব একই। টাইমার টু এর বেস অ্যাড্রেস খুঁজে বের করি, কোথায় আছে টাইমার টু, টাইমার টু, টাইমার টু, এই যে টাইমার টু পেয়েছি। টাইমার টু বেস অ্যাড্রেস আছে এটা 4 7 0। তাহলে আমরা 4 7 0 দিয়ে অ্যাক্টিভ করে ফেলি। কনস্ট্যান্ট ডিফাইন করি, এই যে 4 7 0 একটা কনস্ট্যান্ট ডিফাইন করেছি। এটা আসলে পয়েন্ট করতেছে কাকে, এটা পয়েন্ট করছে হচ্ছে টাইমার টু এর যে ব্লক অফ ইয়ে আছে, রেজিস্টার আছে, সেটা বেস অ্যাড্রেসকে টাইমার টু এর। এটা পেয়ে গেলাম। এখন টাইমার টু এ আমাদের যেগুলো প্রয়োজনীয় রেজিস্টার থাকবে সেই রেজিস্টার গুলো নিয়ে আমরা পরে কাজ করবো ধীরে ধীরে, ওকে। এখন কি কি কাজ করব, কি কি রেজিস্টার লাগবে, আমি ধরে নিচ্ছি আহ, যে জানি না, হ্যাঁ। এখন রাস্তা কোথায় জানি না, উত্তর পাওয়ার রাস্তা হচ্ছে দুইটা। সবচেয়ে রিলায়েবল এবং নির্ভরযোগ্য রাস্তা হচ্ছে রেফারেন্স ম্যানুয়াল ব্যবহার করা। আমি আবারও বলছি, আগের ক্লাসে বলেছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু মূল অবজেক্টিভ রেফারেন্স ম্যানুয়াল ধরে সব কাজ করতে হবে, কিন্তু রেফারেন্স ম্যানুয়াল তো অনেক বড়, তাই না, 1300 পাতার মধ্যে প্রায় রেফারেন্স ম্যানুয়াল। তো একদম নতুন যারা আছে তাদের পক্ষে রেফারেন্স ম্যানুয়াল বের করে খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে। কিন্তু যারা এটাকে অন্তত 2 4 মাস ব্যবহার করেছে, এ টু জেড ঘাটাঘাটি করেছে, ইনস এন্ড আউটস সম্পর্কে জানে, তাদের জন্য কাজটা কঠিন না। তারা সরাসরি রেফারেন্স ম্যানুয়ালে গিয়ে প্রয়োজনীয় রেজিস্টারে পেতে পারবে, এটা সোজা। কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা একেবারেই নতুন, কিছুই জানো না। হ্যাঁ, তাহলে হেল্প কোথায়, হেল্প হচ্ছে ইউটিউব চ্যানেল, এর সংক্রান্ত কোনো ভিডিও আছে কিনা, এটা একটা রাস্তা খুঁজে বের করার জন্য। দ্বিতীয় রাস্তা হচ্ছে গুগল অথবা অন্যান্য যেগুলো এআই টুলস আছে সেগুলো থেকে আমরা সার্চ করে আমাদের যেটা অবজেক্টিভ সেটাকে একটা ন্যারো স্পেসে নিয়ে আসা। কিন্তু ফাইনালি আমরা কাজ করবো হচ্ছে সবসময় রেফারেন্স ম্যানুয়াল ধরে, কখনোই চ্যাট জিপিটির কোড ব্যবহার করব না। চ্যাট জিপিটি কিন্তু কোড দিয়ে দিবে, হ্যাঁ, চ্যাট জিপিটি যদি রেসপন্ড করে কিছু কোড দিয়ে দেয়। গুগলেরও বিভিন্ন জায়গায় কিছু রেসপন্সে কোড পাওয়া যায়, কিন্তু আমরা সেই কোডগুলো ব্যবহার করব না। হয়তো কোডগুলো ঠিক আছে, আবার ভুলও থাকে, অনেক কোড ঠিক মতো থাকে না। আর সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের অবজেক্টিভই হচ্ছে রেফারেন্স ম্যানুয়াল পড়তে শেখা, রেফারেন্স ম্যানুয়াল ব্যবহার করতে শেখা এবং রেফারেন্স ম্যানুয়াল ধরে কাজ করতে শেখা। সুতরাং আমরা আমাদের সার্চ স্পেসকে ন্যারো ডাউন করতে পারি, কিন্তু আমাদের কাজ করতে হবে অবশ্যই রেফারেন্স ম্যানুয়াল, কোম্পানি যে রেফারেন্স ম্যানুয়াল সেটা ব্যবহার করে। তো আমরা একটু সার্চ স্পেসটাকে একটু ন্যারো করছি, এখানে লিখে একটা প্রম্পট দিয়েছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রম্পটটা অবশ্য এখানে লেখা হয়নি। হ্যাঁ, আমি প্রম্পটটা দিয়েছিলাম হচ্ছে যে প্রম্পটটা, যাক, প্রম্পট এখানে নাই। আমি একটা প্রম্পট দিয়েছিলাম যে টাইমার টু যদি ব্যবহার করতে চাই তাহলে প্রয়োজনীয় রেজিস্টারের লিস্ট চেয়েছিলাম, হ্যাঁ, চ্যাট জিপিটিতে। এটা তোমাদের বোঝানোর জন্য আমি সরাসরি আসলে রেফারেন্স ম্যানুয়ালে গেলেও পারতাম, কিন্তু তোমরা যারা নতুন, একদম নতুন কাজ করতে চাও, তারা কিভাবে কিছু না জেনে কিভাবে শুরু করবে তাদের জন্য আসলে এটা আমার বলা। কোনো রেফারেন্স থেকে যদি কাজ শুরু করতে পারো, কোনো ইউটিউব থেকে জেনে শুনে, তাহলে তো এটা না হলে চলতো। হ্যাঁ, দেখো আমি প্রম্পট দিয়েছিলাম, প্রম্পট এখানে অবশ্য নাই, প্রম্পটটা দিয়েছিলাম হচ্ছে মানে ঠিক মনে পড়ছে না, তবে মোটামুটি এই ধরনের একটা প্রম্পট যে হোয়াট আর দ্য মোস্ট নেসেসারি অথবা হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্টার দোজ আর রিকোয়ার্ড, হ্যাঁ, টু কনফিগার TIM2, হ্যাঁ, টাইমার টু কে করার জন্য। এবং এটা হচ্ছে ফর 1 হার্স পার্টস জন্য আমরা করতে চাই। তাহলে আমরা কি কি রেজিস্টার খুব দরকার। চ্যাট জিপিটি 4টা রেসপন্ড করেছিল, তার মধ্যে তো এটা হচ্ছে ক্লকের কনফিগারেশনের জন্য। এটা তো আমরা আগে করে ফেলেছি, আগে করে ফেলেছি কেন, আমরা ওই যে যেহেতু টাইমার টু ব্যবহার করব এটা আমরা ডিসাইডেড, হ্যাঁ। এবং টাইমার টু আমরা দেখেছিলাম যে এটি এপিবি ওয়ান এর সাথে কানেক্টেড, এবং এপিবি ওয়ানটা আবার কোথায় আছে সেটা আমরা প্রম্পট থেকে, চ্যাট জিপিটি প্রম্পট থেকে দেখে নিয়েছিলাম। সো দিস দিস পার্ট ইজ ডান, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। আর বাকি 3টা লিস্ট দিয়েছিল, যে একটা টাইমার টু ফর স্কেলার পিএসসি স্কেলার, টাইমার টু কন্ট্রোল রেজিস্টার ওয়ান, এবং টাইমার টু অটো রিলোড রেজিস্টার। টাইমার টু অটো রিলোড রেজিস্টার, এই 3টা রেজিস্টার অবশ্যই লাগবে। ইনফ্যাক্ট আরেকটা লাগবে, সেটা কিভাবে আসে সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তোমরা যদি ইউটিউবের থেকে দেখো বা অন্য জায়গা থেকে দেখবে যে 4টা রেজিস্টার কথা বলা আছে কেন। কিন্তু আমি চাচ্ছি তোমাদের দেখাতে যে কিছু না জেনে কিভাবে মুভ করতে হয়। আমরা যেহেতু চতুর্থ নম্বর রেজিস্টার কথা এখনো জানি না, সুতরাং ড্রপ ইট। হ্যাঁ, আমাদের প্রম্পট কি দিয়েছে সেটা নিয়ে প্রসিড করি, দেখো চতুর্থটা অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ, সেটাতে আমরা যাচ্ছি, আগে প্রম্পট করার দরকার নেই এখানে। আচ্ছা, এখন আমাদের তাহলে আমাদের আগের মতো কাজ কি, আমাদের প্রত্যেকটারই কি করতে হবে, প্রত্যেকটারই বেস অ্যাড্রেস বের করে, সরি, অফসেট বের করতে হবে, প্রত্যেকটারই অফসেট অ্যাড্রেস বের করতে হবে, এটার অফসেট অ্যাড্রেস বের করতে হবে, এটার অফসেট অ্যাড্রেস বের করতে হবে। সেটা টাইমার টু এর যে বেস অ্যাড্রেস আছে সেটার সাথে যদি আমরা যুক্ত করি, যোগ করি, তাহলে সেগুলো সব রেফারেন্স পাবো, মানে পয়েন্টার রেফারেন্স পাবো মানে রেজিস্টার গুলো। তো একটা করে শুরু করি। এই যে যেমন
আমরা ওখান থেকে খুঁজে খুঁজে বের করেছি আসলে। যেমন ধরো যে এই যে এটা প্রিস্কেলার, প্রিস্কেলার হচ্ছে 100 তাহলে হচ্ছে এই যে এটার সাথে যদি 28 যোগ করি তাহলে এটার একটা পয়েন্টার পাচ্ছি প্রিস্কেলার। তারপরে যে কন্ট্রোজিস্টার, কন্ট্রোজিস্টারের কইগুলো কন্ট্রোজিস্টার কি পরে আছে, কন্ট্রোজিস্টার, আচ্ছা কন্ট্রোজিস্টারটা পরে ছিল। আচ্ছা সমস্যা নেই। এই যে কন্ট্রোজিস্টার, কন্ট্রোজিস্টারের কন্ট্রোজিস্টার ওয়ান, কন্ট্রোজিস্টার ওয়ানের অফসেট হচ্ছে 0। তাহলে এটার সাথে যদি 0 যোগ করি তখন আমরা পাচ্ছি কন্ট্রোল রেজিস্টার ওয়ানের পয়েন্টার, তাই না? এটা মেমোরি পয়েন্টারটা, এটা একটা ভ্যারিয়েবলের মতো থাকবে, আপাতত একটা কনস্ট্যান্ট, নো প্রবলেম। তারপর হচ্ছে প্রিস্কেলার, হ্যাঁ 28, এটা মানে 28 যোগ করলে প্রিস্কেলারই পাচ্ছি, পয়েন্টারটা পাচ্ছি। এটা বেস অ্যাড্রেস হচ্ছে টাইমার 2। ওকে। তারপর হচ্ছে অটো রিলোড রেজিস্টার, এটার বেস অ্যাড্রেসের সাথে অফসেট হচ্ছে 0C, 2C, অফসেট হচ্ছে 2C। 2C যদি যোগ করি এই দুইটা, তার মানে আমাদের কোডের এ পার্ট হয়ে গেল, আমরা সবগুলো মেমোরি অ্যাড্রেস পেয়ে গেছি। এখন এই মেমোরি অ্যাড্রেসে কিছু অপারেশন করতে হবে, এটা হচ্ছে নেক্সট কাজ। এবার একটা করে যাই। তাহলে আমরা 3টা রেজিস্টারের নাম পেয়েছি, এখন একটা একটা করে শুরু করি কনফিগার করা। প্রথম কনফিগার যেটা করব সেটা হচ্ছে প্রিস্কেলার, শুরুতে আছে। এখন প্রিস্কেলারে কি বলা আছে, প্রিস্কেলারে এটা হচ্ছে 0 থেকে 15, মানে পুরোটা মিলেই কিন্তু একটা ভ্যালু, তাই না? 0 থেকে 15, তাহলে এই প্রিস্কেলারের কাজটা কি? প্রিস্কেলারের কাজ হচ্ছে যে ইটা যেটা আছে আমাদের, যেটা ওই যে যে ক্লক ইনপুট ছিল, HSI ক্লক ইনপুট, এইটাকে টাইমারের ভিতরে প্রি স্কেলিং করা যায়। আমরা দেখেছি প্রি স্কেলিং কিন্তু বাইরেও করা যায়। APB1 বাস যেটা আছে, সে বাসের মধ্যে কিছু ভ্যালু ছিল, মনে আছে কিনা? 2 দফায় প্রি স্কেলিং করতে পারতাম, আমরা সেখানে কিছু করি নাই, সেখানে ডিফল্ট রেখেছি। কিন্তু টাইমারের ভিতরে এসেও প্রি স্কেলিং করা যায়। আচ্ছা, আমরা যেহেতু ওখানে ডিফল্ট রেখেছি ওয়ান, ডিফল্ট ওয়ান থেকে সাধারণত, তার মানে কি 8 মেগাহার্টজ এখানে ডাইরেক্ট চলে এসছে। হ্যাঁ, আমরা এই জায়গাটা কোনো প্রি স্কেলিং করি না। এই যে ক্লকের যে একটা ছবি ছিল, একটু দেখিয়ে দিই। তারপরে এই যে এখানে আমরা কিছু করি নাই, এই জায়গাটাতে যে নীল নীল যে বক্সটা আছে কিছু করি না, তার মানে 8 মেগাহার্টজ ডাইরেক্ট চলে এসেছে এখানে। 8 মেগাহার্টজ এখানে ডাইরেক্ট চলে এসেছে। এখন আমরা এইখানে গিয়ে ভিতরে প্রি স্কেলিং করবো। হ্যাঁ, এই প্রি স্কেলিংটা কিভাবে করব? আমরা আমরা যেহেতু ওয়ান চাচ্ছি, কি বলে হচ্ছে যে কি বলে 1 সেকেন্ড চাচ্ছি, 8 মেগাহার্টজ দিয়েও করা যেত, ডিফল্ট প্রি স্কেলিং রাখলে কোনো সমস্যা ছিল না। তো ডিফল্ট ভ্যালুটা থাক, আমরা একটু চেঞ্জ করি। এটা আমাদের বোঝার সুবিধার জন্য আমি চাচ্ছি 1 মেগাহার্টজ কে, সরি 8 মেগাহার্টজ ছিল ইনপুট ক্লক, ইনপুট ক্লক 8 মেগাহার্টজ কে 1 মেগাহার্টজ নিয়ে আসা। 1 মেগাহার্টজ নিয়ে আসলে তাহলে 1 মিলি সেকেন্ড হচ্ছে, আমাদের হিসাব করাটা relatively সহজ সহজ হবে। 8 মেগাহার্টজ রাখলে আবার ওয়ান কেও 8 ভাগে ভাগ করতে হতো, এটা জাস্ট ম্যাথমেটিক্যালি একটু কমপ্লেক্স আর কি, এটা মানে জটিল কোনো বিষয় না। আমরা আসলে এগুলো ব্যবহার করাও মানে শিখবো, এটা একটা অবজেক্টিভ বেসিক্যালি। তো আমরা প্রি স্কেলিং করে উদ্দেশ্য হচ্ছে যে যেভাবে আমাদের সুবিধাজনক একটা ফ্রেমে নিয়ে আসা। যেমন 8 মেগাহার্টজ ছিল, সেটা ক্লকের উইথ গুলো, মানে এটাকে এক একটা কাউন্টে, কাউন্টার তো আসলে কাউন্ট করবে টাইমার গুলো, তো এক একটা কাউন্টের ভ্যালু কত হবে এটা বুঝতে অসুবিধা হতে পারে। তো বোঝার সুবিধার জন্য 8 মেগাহার্টজ কে আমরা এটাকে প্রি স্কেলিং করবো, যেন এটা 1 মেগাহার্টজ ব্যবহার হয় আর কি। ক্লকটা আসলে যখন যাবে, এটা যেন 1 মেগাহার্টজ হিসাবে কাজ করে আর কি, operate করে। তো এটা এই ডিভিশন করার যে ফ্যাক্টরটা সেটা এখানে লিখতে হবে, এই 15টা 16টা বিট ধরে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে আমরা এই যে প্রি স্কেলিং এর যে ভ্যালু থাকবে তার সাথে ওয়ান যোগ করবো। প্রি স্কেলিং এর যা ভ্যালু থাকবে তার সাথে ওয়ান যোগ করলে ইনপুট যেটা আসছে, এই ইনপুটটা মানে 8 মেগাহার্টজ আমাদের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এই 8 মেগাহার্টজ এবং তার সাথে PSC+1 যেটা যোগ করবো, সেটা যোগ করলে যেটা আসবে সেটা হবে কি টাইমারের ফ্রিকোয়েন্সি, টাইমারের অপারেটিং ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, মানে প্রি স্কেলে যে ভ্যালুটা যোগ করবো, আবার বলছি, প্রি স্কেলে যে ভ্যালুটা যোগ করবো তার সাথে ওয়ান যোগ করার পরে যে আসবে সেইটাকে যদি ইনপুটকে সেটা দিয়ে ভাগ দিই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে টাইমারের কি বলে অপারেটিং ফ্রিকোয়েন্সি। তাহলে এটা ছিল আমাদের 8 মেগাহার্টজ। হ্যাঁ, তাহলে আমাদের 1000 দিয়ে যদি, সরি 8 দিয়ে যদি ভাগ দিই, আহ, আমরা এটাকে ভাগ দিচ্ছি হচ্ছে, আচ্ছা 8, আচ্ছা আমি 8000 দিয়ে ভাগ দিচ্ছি, রাইট। 8000 দিয়ে ভাগ দিলে 1 কিলোহার্টজ হবে। হ্যাঁ, 1 কিলোহার্টজ হবে, ওকে গুড। হ্যাঁ, আমি ভুল বলতেছি, আমার কাছে ফ্ল্যাট করিনি, 1 মেগার দিয়ে নিইনি, 1 কিলোহার্টজ নিয়েছি, মিলি সেকেন্ড তো কিলোহার্টজ, ভুল করে মেগাহার্টজ বলে ফেলেছিলাম। হ্যাঁ,
তো আমরা এটা আসলে ভাগ দিব হচ্ছে 8,000 দিয়ে। 8,000 দিয়ে ভাগ দিলে আমাদের হচ্ছে এখানে 8 মেগাহার্টজ ছিল, সেখানে যদি 8,000 দিয়ে ভাগ দিই তাহলে এটা হবে হচ্ছে 1 কিলোহার্টজ। 1 কিলোহার্টজ হলে তোমার হচ্ছে 1 মিলি সেকেন্ড হচ্ছে, তাই না? 1 মিলি সেকেন্ড দিয়েছে, এটা বলতে ভুলে গেছিল। এনিওয়ে, তাহলে আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি চাই হচ্ছে আমরা 1 কিলোহার্টজ, এই জায়গায় চাই হচ্ছে 1 কিলোহার্টজ। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল, যেমন ধর যে এটা যদি অপারেটিং ফ্রিকোয়েন্সি তোমার হয়, ইনপুটে যদি 72 হয়, ধরে নিচ্ছি আর কি এক্সাম্পল হিসাবে, তাহলে 10,000 ভাগ দিলে এটা হচ্ছে তোমার 7200 হচ্ছে, তাহলে বিএসসি হবে হচ্ছে এক কম হবে, তাই না? তাহলে আমরা চাচ্ছি কত? আমরা চাচ্ছি হচ্ছে 1 কিলোহার্টজ। এই যে এটা ঠিক লেখা ঠিকই আছে, বলতে ভুলে গেছিলাম। আমরা চাচ্ছি হচ্ছে 1 কিলোহার্টজ, যেহেতু 1 কিলোহার্টজ চাচ্ছি, সুতরাং আমরা ভাগ দিব হচ্ছে 8,000 দিয়ে। আমাদের ছিল 8 মেগাহার্টজ। 8 মেগাহার্টজকে যদি 8,000 দিয়ে ভাগ দিই তার মানে হচ্ছে 7,999, যেহেতু এটা ওয়ান যোগ হবে, এটার সাথে সবসময় ওয়ান যোগ হবে। 7,999 + 1, এটা যদি ভাগ দিই তাহলে আমাদের ভ্যালু দাঁড়াবে হচ্ছে 1 কিলোহার্টজ। তার মানে এই পিএসসি এর মান সেট করছি আমরা, যে এই ভ্যালুটা সেট করছি হচ্ছে, এটা সেট করছি 1 কিলোহার্টজ। ওকে, ফাইন, এটা হয়ে গেল। এটা রেসপেক্টিভ পোর্ট হচ্ছে এটা, এই যে এটা। ওকে, তাহলে এটার কাজ শেষ। 8 মেগাহার্টজ ছিল ইনপুট, সেটাকে আমরা 8,000 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দেওয়ার ফলে মানে অ্যারাউন্ড 8,000, এই যে এটা +1 দিলে 8,000, তাহলে আমরা এখন পাবো হচ্ছে 1 কিলোহার্টজ, যেটা হচ্ছে টাইমারের ইনপুট ক্লক হিসেবে কাজ করবে। এরপরে আসতেছে হচ্ছে অটো রিলোড রেজিস্টারের কাজ কি? এটার কাজ হচ্ছে যে প্রিস্কেলারে, তো এটা তো একটা মানে প্রিস্কেলার ভ্যালু আছে এখানে, এই ভ্যালুটা কি কাজ করবে সেটা হচ্ছে আহ এই এটা তো কাউন্ট করা শুরু করতেছে, তাই না? টাইমার তো আসলে কাউন্টার এক ধরনের, তাই না? মানে কাউন্ট করবে, যেমন ধর আমি যদি 16 লিখি, তাহলে এটা 1 থেকে 16 পর্যন্ত কাউন্ট করবে। অথবা ডাউন কাউন্টার হতে পারে বিভিন্ন মোডে, যে 16 থেকে 0 পর্যন্ত কাউন্ট করবে, 15 থেকে 0 পর্যন্ত কাউন্ট করবে, অথবা 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে, মোট 16টা আর কি। যদি আমি এটা কাউন্টার যেখানে 16 সেট করি, এটাকে কাউন্টার হিসেবে ব্যবহার করা যায়। এবং কাউন্টার হিসেবে ব্যবহার করলে আমি যদি একটা মানে প্রি ডিফাইন্ড ভ্যালু নোট করি যে এটা 16, তার মানে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে। বা উল্টাটাও আমরা ডাউন কাউন্টার করলে উল্টো ভাবে করতে পারি, যে 15 সেট করব, এটা কাউন্ট ডাউন করতে করতে 0 হবে। প্রশ্ন হচ্ছে এটা আবার রিলোড করবে কিনা, কাউন্ট করে থেমে যাবে কিনা। আমরা যদি অটো রিলোড না দিই, হ্যাঁ, এবং যদি আমরা কাউন্ট টার্গেট দিই ধরো 100, তার মানে 0 1 2 3 4 করে 100 পর্যন্ত কাউন্ট করে কিন্তু আবার থেমে যাবে। তার মধ্যে একটা ব্যবস্থা রাখতে হবে অটো রিলোড। অটো রিলোড মানে হচ্ছে এটা কত দূর কাউন্ট করার পরে মানে এটা এই কাউন্টার তো আহ, বড়, তাই না? তো এটা তো অনেক এটা 64,000 পর্যন্ত কাউন্ট করতে পারে, যেহেতু 16 বিট। তো আমরা এখন 64,000 পর্যন্ত কাউন্ট করে করে এটা অটো রিলোড করবে, না আমরা মাঝে যে কোনো ভ্যালুতে এটা কে আবার রিলোড করতে বলতে পারি? হ্যাঁ, এই জায়গাটা এখানে সেট করতে হবে। এখানে একটা ট্রিকি পার্ট আছে, দেখো। আমরা চেয়েছি কি? আমরা চেয়েছি হচ্ছে 1 কিলোহার্টজ, তাই না? তাহলে 1 কিলোহার্টজ মানে কি 1,000টা কাউন্ট করতে হবে। তাহলে আমরা যদি এখানে 1,000 সেট করি, তাহলে অর্থটা কি দাঁড়াবে, যে ওই 1,000 পর্যন্ত মানে 1,000 মিলি সেকেন্ড পাচ্ছি আমরা ক্লক 1 কিলোহার্টজ। তাহলে 1,000 মিলি সেকেন্ড পরে আবার সে কাউন্ট করা শুরু করবে। তার মানে প্রতি 1,000 পার পর পর এই কাউন্টারের ভ্যালুটা রিসেট করে 0 হবে, তাই না? ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। এটা যদি 2,000 সেট করি, তার মানে কি 1,000 মিলি সেকেন্ড +1,000 মিলি সেকেন্ড, 2,000 মিলি সেকেন্ড পরে এটা কাউন্ট করে আবার রিসেট করে 0 হবে। এইখানে একটা মজার ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে ধরো কাউন্ট করা যে শেষ হলো, এটা আমরা মানে বুঝবো কি করে? এই জায়গাটাতে সে একটা কাজ করেছে, যে কাউন্ট করা যখন শেষ হয়ে যাবে তখন আহ, আচ্ছা, এটা খুব মজার ব্যাপার, এটা তোমাদেরকে আহ, যে যে কথাটা বললাম আর কি, এই যে এটা ম্যাক্সিমাম কাউন্ট ভ্যালু কত দূর করবে আর কি, সেটা। আচ্ছা, এইখানে মজার ভ্যালু আছে। আচ্ছা, এই কোশ্চেনটাকে দেখে নিই, আমরা এটাকে বুঝে নিই, তারপর আমরা পরের পার্টটা যাচ্ছি। তার মানে যেমন ধরো যে আমি কাউন্টারের ভ্যালু, এটা টাইম পিরিয়ড দাঁড়াচ্ছে, মানে এটা হচ্ছে যে টাইমারের টাইম পিরিয়ড, মানে কতক্ষণ পরে আবার এটা কি করবে আর কি। এই জন্য বলা হচ্ছে যে রিসেট করে, রিসেট 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 বলা যায় কি, রিসেট বলা যায় না, এটা রিলোড বলা যায়। নামটা রিলোডই আছে অবশ্য, অটো রিলোড বলা আছে, রিসেটের অর্থ আলাদা। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরো যাক, এই যে এইখানে ধরো আমার এটা ছিল হচ্ছে 10,000 যদি থাকে, হ্যাঁ, আর এটা যদি 1 সেকেন্ড আমি চিন্তা করি, এটা 10 কিলো 1 সেকেন্ড, তাহলে আসলে যদি এটা 1 দিয়ে ভাগ দিই, তাহলে এটা 999 হচ্ছে। 999 যদি আমরা দিই তাহলে এটা
আচ্ছা আমাদেরটাতে আসি, এটা বেশি ভালো কথা। আমরা কাউন্ট সেট করছি কত, টাইমারে 1 কিলো হার্টজ, তাই না? তার মানে ওয়ান 100 আর কি মিলি সেকেন্ড। হ্যাঁ, এটা পুরোটা যদি 1 কিলো হার্টজ শেষ করে, তার মানে 1000 পর্যন্ত যদি কাউন্ট করে, তার মানে এটার যদি ভ্যালু আমি 1000 দিই, মানে 999 মানে কি, 999 যোগ 1 মানে 1000, 999 যোগ 1, তার মানে এটা কাউন্ট শেষ হবে কখন? ইট উইল কাউন্ট ফর 1 সেকেন্ড ধরে কাউন্ট করা শুরু করবে। 1 সেকেন্ড পরে 1000 কাউন্ট হয়ে যাবে, 1000 কাউন্ট হলে এটা আবার অটো ডিলিট করবে 999, তার মানে আবার কাউন্ট করা শুরু করবে। তাহলে এই কাউন্ট টাইমটা শেষ হবে কখন? 1 সেকেন্ড পরে। আমি এটার ভ্যালু যদি 500 দিই, মানে 499 যোগ 1, তাহলে এটা করবে কত? 500 কাউন্ট করেই আবার ভ্যালুটা লোড করবে। তার মানে এটা কাউন্ট শেষ হবে হচ্ছে 0.5 সেকেন্ড পর। আমি এটা যদি এটা 2000 দিই, মানে 9900, 1999, তাহলে এটা কতক্ষণ ধরে কাউন্ট করা শুরু করবে? এটা কাউন্ট করা শুরু করবে 2 সেকেন্ড পরে, কারণ প্রতিটার জন্য আছে 1 মিলি সেকেন্ড করে, যেহেতু 1 কিলো হার্টজ অপারেটিং ফ্রিকোয়েন্সি এটার জন্য। হ্যাঁ, তো আমরা যদি 1 সেকেন্ডের চাই, কি বলে হচ্ছে যে পর এটা কাউন্ট শেষ করতে চাই, তাহলে অবশ্যই 999 সেট করব। এখন একটা ঠিকই প্রশ্ন আছে যে কাউন্ট যে শেষ করলে এটা বুঝবো কেমন করে? হ্যাঁ, এটা তো অটোমেটিক্যালি কাজটা সে করতেই থাকবে। 999 হবে, আবার কাউন্ট করা শুরু করবে, আবার 999 হবে, 1 2 3 4 করে 999, যখনই শেষ হবে আবার এটাকে নতুন করে 1 থেকে 999, 0 থেকে 999 পর্যন্ত কাউন্ট করবে। কিন্তু কাউন্টটা শেষ হওয়াটা আমাদের জানা দরকার, 1 সেকেন্ডটা, কারণ এই 1 সেকেন্ড পরে আমরা হচ্ছে আমাদের যে এলইডি আছে সেটাকে একবার অফ করব, একবার অন করবো, একবার অফ করবো, অন করবো। সুতরাং কাউন্টটা কখন শেষ হয়েছে এইটা এখন জানবো থেকে, এটা একটা প্রশ্ন। এইটা, এই যে এটা ছিল অটো রিলোড রেজিস্টার। হ্যাঁ, আচ্ছা অটো রিলিজটা হলে আমরা 999 সেট করলাম, কারণ আমাদের, আমরা চাই যে এটা 1 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করুক, আর 1 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করতে হলে 1000টা ক্লককে সে কাউন্ট করতে হবে, তার মানে টাইমারকে কাউন্ট করতে হবে হচ্ছে 1000টা ক্লককে, এবং সেজন্য আমরা 999 সেট করেছি। ওকে, এটা শেষ। আচ্ছা, হাউ টু চেক হোয়েন কাউন্টস এন্ড, এইখানে হচ্ছে আমরা আবার এটা দেখেছি, চ্যাট জিপিটিতে এটা ছিল যে যখন কাউন্টটা, আমরা যেটা ভ্যালুটা সেট করেছি, কাউন্ট শেষ হয়েছে, এইটা কোথায় পাবো? সেখানে একটা ফ্ল্যাগ আপসেট, মানে করে আপডেট করে, সেটা হচ্ছে টাইমার টু এর রেসার রেজিস্টার। এইটা যখন কাউন্ট শেষ হয়ে যাবে তখন টাইমার টু এর রেসার রেজিস্টারটাকে সে সেট করে দিবে। এই হচ্ছে আমাদের নতুন বিষয়। ইউজুয়ালি দেখবে তোমরা হচ্ছে যেটা এই টিউটোরিয়ালের শুরুতে বলছিলাম যে টাইমার ব্যবহার করতে হলে 4টা রেজিস্টারের কথা বলে। বিভিন্ন ইসে আছে, ইউটিউব টিউটোরিয়ালে আছে, অন্য জায়গায় আছে। হ্যাঁ, আমি তোমরা শুরুতে 4টা রেজিস্টার নিয়ে কাজ শুরু করতে পারতে, কিন্তু আমি তোমাদের বোঝাতে চেয়েছি যে কিছু না জেনে কিভাবে শুরু করবো। কিছু প্রম টম দেখে বা কিছু জিনিস দেখে, তো প্রম দেখে কিন্তু আমরা 3টা পেয়েছিলাম, তাই না? 4টা নেই, সেজন্য বলেছিলাম যে দেখি আমাদেরকে এটা নিয়ে যাবে, ঠিক মতো গাইড করে নিয়ে যাবে যে আরো কিছু দরকার আছে কিনা। হ্যাঁ, এখান থেকে প্রশ্নটা চলে আসলো, কিন্তু অটোমেটিকলি প্রশ্ন আসলো আবার। ওকে, আমাদের কাউন্ট শেষ হয়েছে 999, এখন আমি কাউন্টটা জানবো কি করে? প্রশ্নটা তো আমাদের মধ্যে আসতে হবে এস বিং এর প্রোগ্রামার। আর যখনই প্রশ্ন আসবে তখনই কিন্তু আমাদের এটা উত্তর খুঁজবো যে আচ্ছা কিভাবে কাউন্ট আমরা শেষ হচ্ছে জানতে পারবো। তখন আরেকটা প্রম্পট লিখবো যে বুঝলাম কাউন্ট করা শেষ হয়েছে 999 পর্যন্ত, কিন্তু কাউন্ট যে শেষ হয়েছে সেটা জানবো কোথেকে? এই যে যখনই এটা জানতে চাইলাম তখনই বলে দিল যে না, আরেকটা রেজিস্টার আছে, টাইমার টু এর এসআর রেজিস্টার, এবং এসআর রেজিস্টারটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে যখন কাউন্ট শেষ হয়ে যাবে, আপ কাউন্ট যখন শেষ হয়ে যাবে। এটা সাধারণত অনেক কাজে ব্যবহার করা যায়, আমরা আমাদের কাজে ব্যবহার করবো, এটা ইন্টারাপ্ট হিসাবে কাজে ব্যবহার করা যেতে পারে কোন একটা ডিভাইসকে। আচ্ছা যাও, আমরা আমাদের একটা সফট প্রোগ্রামিং করবো, আমরা দেখি আমাদের কত প্রজেক্ট করি। তার মানে এখন কাজ একটু বাড়লো, সেটা হচ্ছে এখন টাইমার টু এর এসআর রেজিস্টারকে খুঁজে বের করতে হবে, এবং সেটার একটা পয়েন্টার অ্যাসাইন করতে হবে। তাহলে এসআর রেজিস্টারটা খুঁজে বের করি। টাইমার টু এর এসআর রেজিস্টারটা খুঁজে পেলাম, এই যে টাইমার টু এর এসআর রেজিস্টার, এগুলো সব রেফারেন্স ম্যানুয়ালে আছে। আমি রেফারেন্স ম্যানুয়ালে স্ক্রিনশট দিয়েছি। হ্যাঁ, সেকশন নাম্বার টাম্বার সহ আর কি। তো এই যেটা কত রেফারেন্স অফসেট অ্যাড্রেস হচ্ছে 10 10, 10 তো বলা যাবে না, এক্স এ আছে, বলতে হবে 10, x10। তার মানে আমাদের আরেকটা পয়েন্টার ভেরিয়েবল তৈরি করতে হবে, পয়েন্টার ভেরিয়েবল না তো কনস্ট্যান্ট আসলে, যদি এটা পরে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা হবে, একটা মেমরি অ্যাড্রেস বেসিক্যালি। এটা কি করলাম? এটা করলাম হচ্ছে ডিফাইন, এই যে এসআর, এটা হচ্ছে 0, তার মানে হচ্ছে আমাদের টাইমার টু এর এই যে বেস, তার সাথে হচ্ছে 10, এটা যোগ করলে আরেকটা পেয়ে গেলাম। হ্যাঁ, 3টা নিয়ে কাজ শুরু করেছিলাম, এখন আমাদের সংখ্যা গেল 4টা। এখন এটা কি কাজে লাগবে? এখানে হচ্ছে বিট 0। হ্যাঁ, এখানে বলেছে বিট 0, কি বলে হচ্ছে, আহ, কখন এটা সেট হবে? যখন কাউন্টার এনাবল্ড। আচ্ছা, এখানে একটু দেখে নি, আসলে এখানে একটু কথা আছে, এই কথাটা
বুঝতে হবে একটু জরুরি আসলে। আহ, আচ্ছা এই সাবজেক্ট এটা 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 চলে এসছে। আচ্ছা, এখানে একটা কথা ছিল। আচ্ছা এটা যে পরে এসছে, ওকে ফাইন। এই স্লাইডটা আসলে আগে যেত, একটু অর্ডারে ভুল হয়েছে। আচ্ছা এই যে স্ট্যাটাস রেজিস্টারটা আছে, স্ট্যাটাস রেজিস্টারের এটা কাউন্ট শেষ হয়েছে, এটা বোঝা যাচ্ছে কোথা থেকে? এটা বোঝা যাবে হচ্ছে এই যে এই জায়গা থেকে। হ্যাঁ, এখানে বলছে যে জিরো জিরো বিট যেটা আছে সেটা হচ্ছে সেট হবে। এবং এটা সেট হবে কখন? দুটো জিনিস বলা আছে, যে কন্ট্রোল রেজিস্টারের এই যে এই দুটো বিট যদি জিরো থাকে, মাইন্ড ইট। হ্যাঁ, কন্ট্রোল ওয়ান রেজিস্টারের যদি এই ইউআরএস এবং ইউডিআইএস এই দুটো যদি জিরো থাকে, এবং কাউন্ট রি রি ইনিশিয়ালাইজড এটার জন্য এই ইউআরএস এই দুটো যদি জিরো থাকে কন্ট্রোল ওয়ান রেজিস্টারে, শুধুমাত্র তখনই কিন্তু এইটা আহ, মানে হচ্ছে কাউন্ট শেষ হলে এটা আপডেট হবে, নাহলে কিন্তু হবে না। এটা আপডেট ইন্টারাপ্ট ফ্ল্যাগ বলা হচ্ছে, কারণ ইন্টারাপ্টের জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমরা এখানে সফটওয়্যার ব্যবহার করব। নো আপডেট, আপডেট হবে পেন্ডিং। দিস বেটা সেট বাই হার্ডওয়্যার হোয়েন দ্য ইন্টিজার আর আপডেটেড। হ্যাঁ, রেজিস্টার আর আপডেটেড, তার মানে হচ্ছে এটা কাউন্ট শেষ হওয়ার সাথে সাথে এটা হার্ডওয়্যার এটাকে সেট করে দিবে অটোমেটিক্যালি। কিন্তু এটা সেট হয়ে কিন্তু থেকে যাবে, আরেকটা কথা বলা আছে এখানে, খুব ট্রিকি কয়েকটা কথা বলা আছে। সেটা হচ্ছে কাউন্ট শেষ হলে এটা হার্ডওয়্যার দিয়ে আপডেট হবে, আমরা আপডেট করবো না। যখন এটা বিট ইজ সেট বাই হার্ডওয়্যার, তার মানে কাউন্ট যখন শেষ হবে তখন এটা আসলে হার্ডওয়্যার দিয়ে আপডেট হবে। এটা আসলে আমরা ইন্টারাপ্টে ব্যবহার করবো ভবিষ্যতে। হ্যাঁ, আমরা ইন্টারাপ্ট শিখবো, এটা ব্যবহার করে দেবে। তা আপাতত আমরা ইন্টারাপ্ট বেশি ব্যবহার করবো না, জাস্ট এটা পড়ে দেখবো যেটা আপডেট হয়েছে কিনা। এটা পড়া যাবে, রিড করা যাবে। এই যে রিড বলা আছে। হ্যাঁ, এই যে রিড আরসি বলা আছে, এটা আমরা রিড করতে পারবো। আচ্ছা, আর এইটা কিন্তু সেট হয়ে থেকে যাবে, আরেকটা সমস্যা। তার মানে একবার কাউন্ট শেষ হওয়ার পরে এটাকে আবার রিসেট করতে হবে, যদি রিসেট না করি তাহলে কিন্তু এই জায়গাটা সেট হয়ে থেকে যাবে। তবে এটাকে অলওয়েজ রিসেট করতে হবে, রিসেট যদি না করি তাহলে কিন্তু এটা একবার কাউন্ট শেষ হওয়ার সাথে সাথে আবার থেকে যাবে। এটা গেল প্রথম একটা ট্রিকি বিষয়। দ্বিতীয় ট্রিকি বিষয় হচ্ছে এটা কাজ করবে ভয়েন, কখন কখন কাজ করবে। এই যে দুটো শর্ত আছে, এই রেজিস্টার দুটো টাইমার ইজি আর রেজিস্টার। আচ্ছা ইনিশিয়াল, আচ্ছা এটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি ইউজিং দ্য বিট অফ দ্য, আচ্ছা এটাকে ইনিশিয়ালাইজ করতে এটা আমাদের দরকার নাই। কিন্তু দরকার হচ্ছে যদি এইটা ইনিশিয়ালাইজ করতে চাই এটা দিয়ে, তখন আমাকে ইউআরএস আর এই দুটো জিরো থাকতে হবে। আবার হোয়েন এটা যদি ইনিশিয়ালাইজ বাই দ্য ট্রিগার এনি ইভেন্ট, এই যে দেখুন এটা আমাদের এনি ইভেন্ট দিয়ে যদি ট্রিগার হয়, হ্যাঁ, তখন আমাদেরকে এই দুটো বিট জুড়ে থাকতে হবে, এই দুটো আমাকে কনফার্ম করতে হবে। তার মানে একটু যদি দেখি আসলে এগুলো কন্ট্রোল রেজিস্টার ডিফল্ট ভ্যালু কত। কন্ট্রোল রেজিস্টারের কথা বলছো তো, এই যে এটা কথা বলেছে, এই যে এই দুটো যদি জিরো থাকে এটা আসলে কি অবস্থা দেখি। দেখো এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে জিরো, রিসেট ভ্যালু জিরো আছে। হ্যাঁ, সবগুলোই জিরো। তার মানে এখানে যে কটা বিটের কথা বলেছে ওপিএ, এই যে কাউন্টারের ভ্যালু, এগুলো সবগুলো আসলে জিরো আছে। সুতরাং আমাদের এটা কোনো সমস্যা আসলে হবে না। আহ, এই যে সিআর ওয়ান এর সবগুলোই জিরো আছে, কিন্তু সবগুলো জিরো আছে, সুতরাং আসলে আর কোনো ঝামেলা নাই আসলে। তো আমরা এটা এমনি আপডেটেড পাবো যদি কাউন্ট ভ্যালুটা শেষ হয়ে যায়। যদি এটা না হতো, যদি বড় ধরনের একটা প্রোগ্রাম হয়, তখন এগুলোকে আমাকে মাথায় রাখতে হতো, যে বিটগুলো চেক করে দেখতে হতো যে ওই রেজিস্টারে এই বিটগুলোর স্ট্যাটাস কি আর কি, বা স্ট্যাটাস আপডেট হওয়ার কোনো সুযোগ আছে না ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন। অন্য কোনো ইভেন্ট দিয়ে এটা আপডেট হওয়ার সুযোগ আছে কিনা, যদি থাকে তাহলে সেটা আমাদের মাথায় নিয়ে এই বিটটা ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় যেটা মাথায় নিতে হবে, এটা ক্লিয়ার করতে হবে বাই দ্য সফটওয়্যার, এটা সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা হচ্ছে আহ, আচ্ছা ডিফল্ট যে রিসেট বা রিসেট ভ্যালু গুলো আছে, ওকে, তার মানে এটা যথেষ্ট ঠিকই আছে, যা আছে কোনো সমস্যা হচ্ছে না। এগুলো আমরা পেয়েছি এবং এটা আপডেট করার জন্য যথেষ্ট, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা কি করব, খুবই সিম্পল। আমরা শুধু চেক করে দেখব যে এস আর যে এটা আছে, এইটা যে বিটটা আছে, হ্যাঁ জিরো বিটটা,
এই জিরো বিটটা কিনা, যদি এটা ট্রু হয়, তাই না? এটা যদি জিরো থাকে তার মানে এটা ফলস। এটা যদি ট্রু হয়, যে এটা যদি ট্রু হয়, তার মানে কি এই জিরো বিটটা ওয়ান হয়ে গেছে। এটা যখন ওয়ান হবে তখন ইফ এর এটা আর্গুমেন্টটা ট্রু হবে। আর যখনই ট্রু হবে তখন এটাকে সাথে সাথে রিসেট করে দেবে। তার মানে কাউন্টটাকে আবার রিসেট করে দেবে। ওকে, এটা যদি ট্রু হয়, এই মানে জিরোটা সাথে তো এন্ড অপারেশন করা হচ্ছে, এটা কখন ট্রু হবে? এই জিরো বিটটা, এটা অবশ্যই যখন এইটার জিরো বিটটা ওয়ান হবে, তাই না? তাহলে এটা ট্রু হবে, আর এটা ট্রু হলেই সাথে সাথে এটাকে আবার এই যে জিরো দিয়ে রিসেট করে দেওয়া হবে এন্ড অপারেশন করে, বিট করে। তারপরে ওই যে এটা বলা আছে না, যে এই জায়গাটা আমাকে জিরো করতে হবে, ফোর্সলি ক্রিয়েটেড বাই এটা, ওই যে যেটা বলা আছে সেটা করে দিতে হবে। তাহলে আমাদের এইটা হয়ে গেল, টাইমার ইজ ডান, শেষ। তার মানে এখানে কি ঘটনা দাঁড়ালো? এই যে ও আচ্ছা, আরেকটা কথা এখানে বলা হয়নি। আহ, এটা তো ভুলে গেছি বলতে, এইটা একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমাদের এখন হচ্ছে কি, আমাদের কাজ হয়ে গেছে, এখন টাইমারটাকে স্টার্ট করতে হবে আর কি। স্টার্ট করার জায়গা হচ্ছে যে টাইমার কন্ট্রোল যে রেজিস্টার আছে, এইখানে হচ্ছে ই করতে হবে। এই যে এটা। ও আচ্ছা, ওটা ভুলে গেছি। ও, আমার বলতে ভুলে গেছে। একটু ওই জায়গাটা একটু সরি। আচ্ছা, এই জায়গায় আসলে টাইমার কন্ট্রোল রেজিস্টারটা সেট করা হয়েছিল, এটা স্কিপ করে চলে গেছে কথা না বলে। এগুলো তো ডিফল্ট ভ্যালু সবগুলো জিরো, তাই না? যেহেতু ডিফল্ট ভ্যালু খুব জিরো, এটা আগেই বলা হয়ে গেছে। এই যে, যেহেতু ডিফল্ট ভ্যালু জিরো, যে কন্ট্রোল রেজিস্টার, এই যে কন্ট্রোল রেজিস্টার, টাইমার টু এর কন্ট্রোল রেজিস্টার সবগুলো ডিফল্ট ভ্যালু জিরো, সুতরাং আমাদের আসলে কোনো সমস্যা নাই ডিফল্ট ভ্যালুর জন্য। আমরা এটাকে এসআরটাকে ব্যবহার করতে পারবো, সে কথাটা বলা হয়ে গেছে। এসআর এর কথাটা বলা হয়ে গেছে, এটা সমস্যা নাই। আচ্ছা, এখানে যে কাজটা একটা বাকি আছে, সেটা হচ্ছে এখন আমার টাইমারটাকে এনাবল করতে হবে, মানে কাউন্ট করা শুরু করতে হবে টাইমারটাকে। হ্যাঁ, এটা কাউন্ট করা শুরু করার বুদ্ধি কি? শুরু করার বুদ্ধি হচ্ছে যে টাইমার কন্ট্রোল, যে কন্ট্রোল রেজিস্টার আছে, সেটা যে জিরো বিটটা আছে, এই জিরো বিটটাকে আহ এটা কই গেল, এই যে জিরো বিটটা, এই জিরো বিটটাকে যদি আমি ওয়ান করে দিই, এই জিরো বিটটাকে যদি ওয়ান করে দিই, তাহলে কাউন্টটা টেনেবল হবে। তার মানে এটা কাউন্ট স্টার্টস। আমরা সব সেটিং মেটিং সব হয়ে গেছে, এটা কাউন্ট স্টার্টস, এটা শুরু করে দিয়েছে। আচ্ছা, এই জিরো বিটটা কখন আবার শর্ত কি? শর্ত হচ্ছে যে এটা এটা কাজ করবে কখন অটোমেটিক্যালি, এই যে কাউন্ট এনাবলটা কখন অটোমেটিক্যালি কাজ শুরু করবে? যদি ওয়ান পালস মোড এটা যদি আবার ঠিক থাকে। হ্যাঁ, তাহলে এই ওয়ান পালস মোডটা আবার কখন থাকবে? আহ, এই দেখো, এটা হচ্ছে ইট ইজ ক্লিয়ার অটোমেটিক্যালি ওয়ান পালস মোড, তার মানে হচ্ছে এটাকে যে স্টপ করতে দিবে না। এই যে এটা হচ্ছে কাউন্টার ইজ নট স্টপ, এটা আপডেট ইভেন্ট। এইটাকে আহ, এই এই জিনিসটা কি করবে, যখন আমি কাউন্ট এনাবল হবে তখন এই ফ্ল্যাগটাকে কিন্তু অটোমেটিক্যালি সে করে দিবে। এই জন্য হচ্ছে যে ক্লিয়ার করবে, অলওয়েজ ক্লিয়ার করবে, অটোমেটিক ক্লিয়ার। হ্যাঁ, আপডেট ইভেন্ট মানে হচ্ছে কাউন্ট যখন শেষ, অনেকগুলো ইভেন্ট আছে, কাউন্ট শেষ হওয়া একটা আসলে ইভেন্ট। টাইমারের তো আমরা টাইমারকে তো অনেক কাজে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা যে কাজে ব্যবহার করতেছি সেটা জাস্ট কাউন্টার হিসাবে। কাউন্টারের ক্ষেত্রে এটা ইভেন্টটা হচ্ছে কাউন্ট শেষ হয়েছে। হ্যাঁ, এটা টাইমের আরো অনেক ইভেন্ট আছে। তো এটা জেনারেল ইভেন্ট কথাটা বলা আছে। কাউন্ট শেষ হওয়ার পরেই এটা অটোমেটিকলি ক্লিয়ার করবে, এবং এটা ক্লিয়ার করা মানে হচ্ছে এটা স্টপ হবে না। হ্যাঁ, এটা চলতে থাকবে। আচ্ছা, তারপরে আমরা এসআর এর কথা অলরেডি বলে ফেলেছি, যে এসআর টার কাজ কি, এবং এসআর টার কোন বিটটা আচ্ছা, তার মানে হচ্ছে এসআর এর এই যে ডিফল্ট ভ্যালু যে করে না, এই যে রিসেট ভ্যালু সবগুলো জিরো জিরো আছে, যে ওইটার হচ্ছে এই যে জিরো জিরো আছে। হ্যাঁ, যেহেতু রিসেট ভ্যালু জিরো আছে, সুতরাং আমাদের হচ্ছে এসআর এর এই 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 বিটটা উইল ওয়ার্ক প্রপারলি, তাই না? এটা কোনো সমস্যা নেই। এই বিটটা আমরা আপডেট হবে অটোমেটিক্যালি, কোনো সমস্যা নাই। এরপরে আমরা তাহলে এই কোডটা লিখলাম, ওটা অলরেডি বলেছি। এখন ট্রগলটা লেট, লাস্ট কাজ। হ্যাঁ, আমাদের প্রাইমারি কাজ কিন্তু শেষ। এখন লেটকে ট্রগল করার জন্য আমরা আগে যেটা জিপে এর যে কোডটা ব্যবহার করছি সেটা ব্যবহার করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আমরা জাস্ট আজকে নতুন একটা জিনিস শিখবো, এটা না করলেও অসুবিধা নাই। সেটা হচ্ছে আউটপুট ডাটা রেজিস্টার। হ্যাঁ, ওডিআর। এখানে যেটা বলা হচ্ছে
এই যে এটা কি ওয়ার্ড, এটা ওয়ার্ড মোডে শুধুমাত্র কাজ করে। আবার এই যে বিট সেট রিসেট মোডে কাজ করে যায়। এটা ম্যানুয়াল থেকে পেয়েছি, সেকশন 924, এখানে তোমরা পাবে আসলে। তো এইখানে আসলে বলতেছে যে এটাকে ডাটা মোডে, এটা হচ্ছে যে দিস বিট ক্যান বি রেড অর রিটেন বাই দ্য সফটওয়্যার এন্ড ক্যান বি অ্যাক্সেসড বাট ইন দ্য ওয়ার্ড মোড অনলি। আর এই যে বিট রিসেট রিসেট মোডে আমরা বিট ওয়াইজ কাজ করতে পারতাম, এটা তো ডিফারেন্স আর কি। তো এটা হচ্ছে 0 থেকে 15, মানে 16টা বিটের জন্য বলা আছে। আহ, এই বিটটাকে আমরা হচ্ছে ই করতে পারবো, কি জানো হচ্ছে যে বিট এটা হচ্ছে রিসেট ভ্যালু হচ্ছে অলওয়েজ 0। এটাকে আমরা হচ্ছে ভ্যালু গুলোকে রিড রাইট দুটোই বলা হচ্ছে, তার মানে এটাকে সেটও করতে পারবো, রিসেট করতে পারবো। তবে আমাদের হচ্ছে 13 নম্বর বিট দরকার, তাহলে এইটা দরকার, তাই না? এই বিটটাকে এই বিট থেকে বের করতে হবে। তো কি হবে, এটা দেখতে যাও। এই যে এটা সবসময় এক্সক্লুসিভ ওয়ার্ক করা হয়েছে, কোনো ঝামেলায় যাওয়া যায়নি। মানে আগের ভ্যালুকে জাস্ট মানে করে দিবে, রিভার্স করে দিবে। এক্সক্লুসিভ ওয়ার্ক, এই যে 13 নম্বর বিটটা, এটা ওয়ানের সাথে, তার মানে এটা যদি 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। তার অর্থ হচ্ছে যে এটাকে ট্রাভেল করবে। হ্যাঁ, এই বিটটা 13 নম্বর বিটটা অলওয়েজ এটাকে ট্রাভেল করবে। ঠিক আছে। তার অর্থ দাঁড়ালো আমরা যদি পুরোটা এই যে টাইমার, তার মানে কি টাইমার কাউন্ট যখন শেষ হবে, টাইমার কাউন্ট শেষ হতে হতে টাইমার কি আবার কি করবে, ওই কি বলে হচ্ছে যে এসআরটাকে আমাকে কি করে দিতে হবে, স্ট্যাটাসটা চেক করে দেখতে হবে, কারণ স্ট্যাটাসটাকে অটোমেটিক্যালি আমাকে চেঞ্জ না করলে দ্বিতীয়বার এটা পাবো না, কারণ এটা সেট হয়ে থাকবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার টাইমারটা কিন্তু অটো রিলোড হবে, অটো রিলোড হলে আবার 1 থেকে 1000 পর্যন্ত কাউন্ট করবে। কাউন্ট করার পরে এই যে তোমার এলইডিটাকে টগল করবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাজ। কম্পাইলিং পার্টটা আগের মতনই, কোনো এরর নাই। আমরা হেক্স ফাইল পেয়ে গেছি। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ আর কি ছিল। তো ঠিক আছে, ভালো থেকো সবাই।